জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এখন অস্পষ্ট বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গণভোটের বিষয়ে সাধারণ মানুষ অন্ধকারে সচেতন করার পরামর্শ। চেহারাটা কিরকম হবে, না ভোট দিলে মেবি আমরা গত 15-16 বছরে যেরকম ছিলাম সেরকম ফেরত যাব। ধরা যাক এরকম যদি একটা মেসেজিং হয়, সেই মেসেজটা যদি আমরা এইভাবে কনভে করতে পারি তাহলে সেইটা হচ্ছে কি আমার ধারণা একটা পজিটিভলি ইম্প্যাক্ট করবে মানুষের ওপিনিয়ন। প্রধান উপদেষ্টার ভাষণে দূর হয়েছে নির্বাচন ঘিরে সংশয়, বলছেন বিশ্লেষকরা। সনদ বাস্তবায়নের রূপরেখায় বড় দুই দলেরই জয় হয়েছে। ধর্মের নামে একটি দল নির্বাচনী বৈতরণী পার হতে চায় মন্তব্য সালাউদ্দিনের। অন্তর্বর্তী সরকার বিশেষ দলকে ক্ষমতায় বসাতে চায়, অভিযোগ ডাক্তার তাহেরের। জাতি যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আশা করেছিল, জাতির সে আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে। দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। প্রধান উপদেষ্টার বক্তব্যের পরও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জটিলতা কাটেনি। পুরো প্রক্রিয়া এখনো অস্পষ্ট বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে গণভোটের ফলাফলের উপর নির্ভর করছে সনদের ভবিষ্যৎ। সনদ ও গণভোটের প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষ অন্ধকারে, তাদেরকে সচেতন করতে সরকার ও দলগুলোকে কার্যক্রম হাতে নিতে হবে। এদিকে নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় খরচ কমলেও লজিস্টিক্স বাড়াতে হবে। ইসি সচিব বলেছেন, কমিশনের প্রস্তুতি নির্ভর করবে সরকারের নির্দেশনার উপর। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের দিনই গণভোট নেয়ার কথা জানানো হয়। তিনি জানান, সংবিধান সংস্কার নিয়ে 4টি বিষয়ের উপর একটি প্রশ্ন থাকবে, তাতে ভোটাররা হ্যাঁ অথবা না ভোট দেবেন। এখানে 4টি বিষয়ে কোনো একটি অংশের সাথে একমত না হলেও আলাদাভাবে ভোটারের মতামত জানানোর সুযোগ থাকছে না। বিশ্লেষকরা বলছেন, গণভোট নিয়ে অস্পষ্টতা আছে। জুলাই সনদের প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদের বাইরে সম্পর্কে বোঝেন না বা জানেন এমন মানুষের সংখ্যা খুবই কম। কঠিন বিষয়গুলো সহজ করে জনগণের সামনে তুলে ধরতে হবে সরকারকেই। পিআর পদ্ধতিতে আমাদের দলের আপত্তি ছিল, কিন্তু এইটা তো আমি তাহলে আমাকে না ভোটই দিতে হবে। তাহলে বিএনপির মতো একটা দলের লাখ লাখ কর্মী যদি এটা না ভোট দেয়, সেটা তো জুলাই সনদ পাশের জন্য আমি বলবো ঝুঁকিপূর্ণ হয়ে গেল। শুধু বিএনপির কর্মীদের ব্যাপার না, এটা সাধারণ ভোটারদের জন্যই যেভাবে গণভোটটা উপস্থাপন করা হচ্ছে, গণভোটের বিষয়বস্তু উপস্থাপন করা হচ্ছে, এরকম গণভোটের অভিজ্ঞতা এদেশের মানুষের কোনো কালে ছিল না। প্রত্যেকটা এরকম ধরে ধরে হয়তো বোঝাতে হবে না, সিম্পলি মানুষকে এইটুকু বোঝাতে পারেন যে আপনি হ্যাঁ ভোট দিলে বাংলাদেশের ভবিষ্যতের রাষ্ট্রের চেহারাটা কিরকম হবে, না ভোট দিলে মেবি আমরা গত 15-16 বছরে যেরকম ছিলাম সেরকম ফেরত যাব। ধরা যাক এরকম যদি একটা মেসেজিং হয়, সেই মেসেজটা যদি আমরা এইভাবে কনভে করতে পারি তাহলে সেইটা হচ্ছে কি আমার ধারণা একটা পজিটিভলি ইম্প্যাক্ট করবে মানুষের ওপিনিয়ন। এদিকে এই নির্বাচন বিশেষজ্ঞের মতে একই দিনে দুটি ভোট আয়োজন করতে হলে জনবল লজিস্টিক্সে সক্ষমতা বাড়াতে হবে ইসিকে। ভোট কেন্দ্র নাও যদি বাড়ানো যায়, বুথ যদি বাড়িয়ে দেওয়া যায়, কাউন্টিং পদ্ধতিতে চেঞ্জ আনতে হবে। এখানে কাউন্টিং পদ্ধতিতে মানে 2 সেট কাউন্টিং পিপল রাখতে হবে। গণভোটে পেপার কিভাবে কাউন্টিং করবে, কিভাবে একসাথে দুইটা একই ভোটারকে 2টা ব্যালট পেপার ইস্যু করবে, এখানে কি ব্যালট পেপার ভিন্ন ভিন্ন ইস্যু হবে না একই ব্যক্তি 2টা ব্যালট পেপার ইস্যু করবে জাতীয় সংসদে। এই সবগুলো নিয়ে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে মানে। আর কমিশন সচিব জানিয়েছেন, গণভোট ইস্যুতে সরকারি নির্দেশনার উপর প্রস্তুতি নেবেন তারা। যখন এর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে নিশ্চয়ই তখন আইনি কাঠামোটা গড়ে তুলেই দেওয়া হবে। কমিশনের প্রস্তুতিটা নির্ভর করবে নির্দেশনাটা কিভাবে আসছে সেটার উপরে। সনদ বাস্তবায়ন ও গণভোটের জটিলতা কাটাতে সব দলের সদিচ্ছা জরুরি মনে করছেন বিশ্লেষকরা। তারা কতখানি এই গণভোটের পক্ষে তাদের অবস্থান নিতে পারবেন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখায় বিএনপি জামায়াত দুই দলেরই জয় হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে তৈরি হওয়া সংশয়ও দূর হয়েছে বলেও মত তাদের। এতে আপাতত সংকটের সমাধান হলেও পরবর্তীতে সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে বলে মনে করেন তারা। আরিফুর রহমান, সবুজের রিপোর্ট। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ 9 মাস ধরে আলাপ আলোচনার পর গত 17 অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করে 25টি রাজনৈতিক দল।
কিন্তু এ সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নেয় বড় দুই দল ও তাদের শরিকরা, যা গড়ায় মাঠের আন্দোলনে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে সনদ বাস্তবায়নের যে রূপরেখা তুলে ধরা হয়েছে তাতে সংকট দূর হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিএনপি এবং জামাত উভয়ই তাদের মতো করে প্রধান উপদেষ্টার ভাষণের কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে, কিন্তু বাস্তবতা হলো এই ভাষণের ভিতর দিয়ে বিএনপি এবং জামাতকেই সন্তুষ্ট করার চেষ্টা ছিল এবং তারা সন্তুষ্ট হয়েছে। এটা এই ভাষণে তাদেরই জয় হয়েছে। বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানানো হলেও কড়া সমালোচনা করে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলছে জামায়াতে ইসলামী। দলটির এই অবস্থানকে কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। বিএনপি যেটা চেয়েছিল একই দিনে গণভোট এবং সাধারণ নির্বাচন, বিএনপি সেটা পেয়ে গেছে। জামাত ইসলাম যেটা চেয়েছিল উচ্চকক্ষে সংখ্যানুপাতের আসন নির্ধারণ, জামাত এবং এনসিপি তারাও সেটা পেয়ে গেছে। তাদের আর এই নির্বাচনে বাধা দেওয়ার কিছু নেই। এখন যদি কোনো অজ্ঞাত মহল, অদৃশ্য মহল নির্বাচনকে আরো পিছাতে চায়, তাদের ব্যাপারে ভিন্ন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এই সমস্ত কর্মসূচির মাধ্যমে একটা চাপ প্রয়োগের মধ্য দিয়ে সরকারের কাছ থেকে যত বেশি সুযোগ আদায় করা যায় সেটারই একটা কৌশলের অংশ। জামাত জাতীয় নির্বাচনের জন্য, জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে তারা কিন্তু মাঠের মধ্যে আছে। বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদের পুরো বিষয় কোনো দলই গ্রহণ না করায় দলগুলোর মধ্যে এই বিভেদ চলমান থাকবে পরবর্তী সরকার পর্যন্ত। রাজনৈতিক দলগুলো জুলাই সনদকে ওন করার ক্ষেত্রে যখন আংশিকভাবে নিবেশে, তখন তো তার মধ্যে সংকটের তীব্রতা আরও বেড়ে যাবে। কমন ডিনোমিনেটর, সবচেয়ে কম আন্ডারস্ট্যান্ডিং যেটা, যে আমরা তিনটা বিষয়ে একমত হয়েছি, এই তিনটা বিষয় গণভোটে যাচ্ছে, তাহলে আপনার এই সমস্যা দেখা দিত না, মানে বিভক্তি বাড়তো না, বিভক্তি শেষ হয়ে যেত। গণভোটের প্রশ্নের জটিলতার কথাও বলছেন বিশ্লেষকরা। এতে পুরো জুলাই সনদ ঝুঁকিতে পড়তে পারে বলে শঙ্কা তাদের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দেশের একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে রাজধানীর শাহবাগে নারী ও শিশু ফোরামের মৌন মিছিল এবং সমাবেশে কথা বলেন তিনি। জানান, জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে বিএনপি তা অক্ষরে অক্ষরে প্রতিপালনে প্রস্তুত। নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অমানবিকতা প্রতিরোধে মৌন মিছিল ও সমাবেশের আয়োজন নারী ও শিশু অধিকার ফোরামের। আয়োজনে বক্তারা বলেন, নারীকে হেনস্থা করে কোনো ধরনের অগ্রগতি সম্ভব নয়। সম্প্রতি রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হয়রানির তীব্র বিরোধিতা ও প্রতিবাদ জানান তারা। ক্রমবর্ধমান যে নারী হয়রানি, হেনস্থার শিকার নারীদের হতে হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমরা একসাথে হয়েছি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নারীদের কর্মঘণ্টা নির্ধারণ করে তাদের ঘরে রাখার অপপ্রয়াস চালাচ্ছে। অভিযোগ, জুলাইয়ে নারীদের অগ্রগণ্য ভূমিকা থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তাদের বঞ্চিত করা হচ্ছে। নারীর কর্মঘণ্টা আমাদের 5 ঘন্টার কথা কোনো একটি ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন, তারা নারীদেরকে ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করছেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, দেশে একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়। কর্মঘণ্টা কমিয়ে নারীদের অন্দরমহলে বন্দী রাখতে চায় তারা। দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। তারা চায় যেন এই দেশের নারীরা অন্দরমহলে বন্দী থাকে, যেন বাংলাদেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে এবং নারীর অগ্রগতি প্রগতি না হয়। সালাউদ্দিন জানান, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে বিএনপি অক্ষরে অক্ষরে সেটি প্রতিপালনে প্রস্তুত। স্বাক্ষরিত সনদের বাইরে চাপিয়ে দেয়া কোনো কিছুই জনগণ ও বিএনপি মানবে না বলেও জানান তিনি। জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। এর বাইরে চাপিয়ে দেয়া জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেওয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে। গণভোটের মাধ্যমে
একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতি গ্রহণের জন্য যে প্রস্তাব করা হয়েছে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি। নির্বাচনের দিন গণভোটের আয়োজনকে স্বাগত জানিয়েছে বিএনপি। বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংসদ গঠন জরুরি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ একটি দলের পক্ষে অনুগত থাকার বহিঃপ্রকাশ মাত্র, এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সরকার জেনাতনে নির্বাচন দিয়ে একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয় ৫ দফা দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসে ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ দল। শুক্রবার সংবাদ সম্মেলন করেন তারা। আমরা চাই গণভোট। ব্রিফিংয়ে জামাত নেতা ডাক্তার তাহের অভিযোগ করেন, একটি দলের স্বার্থে কাজ করছে সরকার। প্রধান উপদেষ্টার ভাষণ একটি দলের প্রতি আনুগত্যে প্রকাশ পেয়েছে এবং এর মাধ্যমেই জাতি যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আশা করেছিল, যাতে সে আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে। জনগণের স্বার্থ নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তনের তার ভাষণ দিয়েছেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণের পর স্পষ্টত বোঝাই যাচ্ছে এই সরকার আর নিরপেক্ষ নেই। কমপক্ষে ৩ জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে। আমরা তাদের অপসারণ দাবি করছি। আপনারা হয়তো প্রশ্ন করবেন যে তাদের নাম বলেন। আমরা আজকেও নাম বলতে চাই না, তবে আমরা প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম আমরা প্রেরণ করব। ডাক্তার তাহের বলেন, কোন দলের স্বার্থে সংস্কারে ভারসাম্য আনা সরকারের কাজ নয়। আগেই গণভোট সহ ৫ দফা দাবি আদায়ে ৮ দলের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান এই জামাত নেতা। উনি গণভোটের ডেটটি আলাদাভাবে নতুন করে ঘোষণা করবেন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আইনিভাবে আওয়ামী লীগে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। সফররত ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানকে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল সন্ধ্যায় যমুনায় এই বৈঠক হয়েছে। চ্যাপম্যানের সাক্ষাতের সময় জাতীয় নির্বাচন, অবৈধ অভিবাসন, রোহিঙ্গা সংকট, দুদেশের বাণিজ্য, বিমান ও সামুদ্রিক খাতে সহযোগিতা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটি অবাধ ও অন্তর্ভুক্তিমূলক হবে বলেও জানান ডক্টর ইউনূস। এ সময় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডক্টর ইউনূসের ভূমিকার প্রশংসা করেন ব্রিটিশ মন্ত্রী। রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেন দুই নেতা। প্রধান উপদেষ্টার ভাষণের পর ফেব্রুয়ারির সংসদ নির্বাচন নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সকালে রাজধানীর বিজয়নগরে ভাষণ নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এই কথা বলেন তিনি। নূর বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার উদ্যোগকে স্বাগত জানায় গণ অধিকার পরিষদ। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে অনেক ভিন্নমত ছিল, প্রধান উপদেষ্টার ভাষণে সব সংশয় কেটে গেছে বলেও জানান তিনি। এখন রাজনৈতিক দলগুলোর উচিত সরকারকে সহায়তা করা। নুরুল হক নূর বলেন, নির্বাচন বানচালে শেখ হাসিনার দোসররা দেশ জুড়ে নাশকতা চালাচ্ছে, তাই সব দলকে সতর্ক থাকতে হবে। যারা দেশে একটা নৈরাজ্য তৈরি করতে চাচ্ছে, সকল রাজনৈতিক দলকে রাস্তায় নেমে গণধোলাই দিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করুন। যারা রাস্তায় নেমেছে, মুখ দেখে মাস্ক পরে যারা রাস্তায় নেমেছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এদেরকে গ্রেপ্তার করতে হবে। পাওনা টাকা আদায়ে রাজধানীতে এসে খুন হন রংপুরের ব্যবসায়ী আশরাফুল হক। প্রাথমিক তদন্ত শেষে এমন তথ্য জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের সামনে ফেলে রাখা দুটি নীল ড্রামে আশরাফুলের খণ্ডিত মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় আশরাফুলের বন্ধু জরেজকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে নিহতের পরিবার। 4 বোনের একমাত্র ভাই আশরাফুল। তাকে হারানোর বেদনা কতটা তা বোঝা যায় বোনের আহাজারিতে। 26 খণ্ড করা আশরাফুলের মরদেহ বুঝে নিতে ঢাকা মেডিকেলের মর্গে আসেন তার পরিবারের সদস্যরা। সৃষ্টি হয় বেদনাবিধুর পরিবেশ। পরিবারের সদস্যরা জানান, রংপুরের বদরগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের বাড়ি থেকে ব্যবসার সুবাদে মঙ্গলবার ঢাকায় আসেন আশরাফুল। কিন্তু কে জানতো এই করুণ পরিণতির কথা?
বৃহস্পতিবার হাইকোর্টের সামনের সড়কে ফেলে রাখা নীল রঙের ড্রামে মেলে আশরাফুলের খণ্ডিত মরদেহ। আমার শুধু একটাই ভাই, আমরা 4 বোন। ভাইয়ের ছোট ছেলে আছে একটা, 7-8 বছর হবে, আর মেয়ে একটা 11-12 বছর হবে। যেদিন লাশ পাওয়া গেছে ওই দিন ওর ফোন নাকি ওই জারেজের, আমার ভাই ওটা ফোন দিছিল, জারেজ নাকি ধরছে, একবার ধরি বলছে কাটি দিছে, আর একবার ধরছে বলছে ফোন এটা বলে ডেরে নত পাইছি, তারপর থেকে ওর নাম্বারে ফোন দেয়, ফোন বন্ধ বন্ধ। হত্যাকাণ্ডে নিহতের জরেজ নামের এক বন্ধুকে আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করেছে পরিবার। পুলিশ বলছে পাওনা টাকা আদায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হতে পারে। তাদের যেসব সন্দেহ থাকবে আমরা প্রত্যেকটা জিনিসে যাচাই বাছাই করব। তো যেহেতু এটা তদন্ত চলমান আছে, এই বিষয়গুলো আসলে আমরা আরেকটু পরে বলি, আরেকটু পরে হয়তো বলতে পারবো। ঘটনার পর থেকেই আসামি জরেজ পলাতক। তাকে ধরতে প্রযুক্তিগত ও প্রচলিত দুভাবেই নজরদারি করছে পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি। এই ঘটনায় আহত বিচারকের স্ত্রীর অবস্থা শঙ্কামুক্ত। বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে নগরীর ডাবতলা এলাকায় বিচারক আব্দুর রহমানের বাসায় এই ঘটনা হয়। পুলিশ জানায় পরিবারের পূর্ব পরিচিত লিমন নামের এক যুবক বাসায় ঢোকে। কিছুক্ষণ পরেই বিচারকের 9ম শ্রেণীর পড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনের উপর হামলা চালায়। বাধা দিতে গেলে আহত হন বিচারকের স্ত্রী তাসমিম নাহার। আহত হয় লিমনও। এক পর্যায়ে সুমনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লিমন। পরে পুলিশ গিয়ে বিচারকের আহত স্ত্রী ও হামলাকারীকে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানায় লিমন মাঝে মাঝে পরিবারটির কাছ থেকে টাকা পয়সা চাইত। এই নিয়ে বিচারকের স্ত্রী লিমনের বিরুদ্ধে সিলেটের জালালাবাদ থানায় জিডিও করেছিলেন। সম্প্রতি সিলেট থেকে রাজশাহীতে বদলি হন বিচারক আব্দুর রহমান। এদিকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হলে লিমনের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন গাইবান্ধার বসবাসরত তার মা-বাবা। দেশের সবগুলো আদালত বিচারকের বাসস্থান এবং তাদের যাতায়াতের সময় পর্যাপ্ত নিরাপত্তা সহ 2টি দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন BJSA। আগামী 48 ঘন্টার মধ্যে দাবি বাস্তবায়ন করে বিচারকদের কর্মের পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা না হলে রোববার থেকে সারা দেশে কলম বিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। শুক্রবার BJSA সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম ও মহাসচিব মোহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, রাজশাহীর ঘটনা বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার সঙ্গে সম্পৃক্ত এবং গ্রেফতার আসামিকে আইন বহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয় বিবৃতিতে। মাদারীপুরের রাজৈরে পূর্বশত্রুতার জেরে 2 কৃষককে হাতুড়ি পেটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় মামলা হলেও এখনো গ্রেফতার হয়নি কেউ। গত মঙ্গলবার উপজেলার পখুল্লা গ্রামে এই ঘটনা ঘটে। মামলায় বলা হয়, গ্রামের পরিমল বালার সাথে প্রতিবেশী সুশীল কৃষ্ণ বালার দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে গত 11 নভেম্বর সন্ধ্যায় সুশীলের ছেলে সুজয়কে একা পেয়ে হাতুড়ি দিয়ে অতর্কিত হামলা চালায় পরিমল ও তার সহযোগীরা। এ সময় চিৎকার শুনে এগিয়ে গেলে প্রতিবেশী নরেশ চন্দ্র বালাকেও কুপিয়ে জখম করা হয়। পরে দুজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বৃহস্পতিবার এই ঘটনায় বাদী হয়ে 26 জনকে আসামি করে থানায় হত্যা চেষ্টা মামলা করেন সুজয়ের বাবা সুশীল কৃষ্ণ বালা। এদিকে ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামি পক্ষের লোকজনের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে। এছাড়া হুমকির বিষয়ে সাধারণ ডায়েরি করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।